দিয়েছেন এবং মোড়ক উন্মোচন করেছেন। আমি নিজেও সাংগঠনিক দায়িত্বের কারণে সেই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমাদের ইশতেহারটা তিনটা ধরনে করা হয়েছে। একটা হচ্ছে মূল 26টা পয়েন্টে জাস্ট মোটা দাগে 26টা ইশতেহারের মৌলিক বিষয় যাতে মানুষ বুঝতে পারে। আর একটা বুকলেট আকারে করা হয়েছে। এটা হচ্ছে আমি একটা কপি নিয়ে আসছি খুব কালকে ওখান থেকে। এটা আমরা ওখানে বিলি করেছি, এটা আস্তে আস্তে আমাদের কাছে এসে যাবে। আর ডিটেলস প্রত্যেকটি রাষ্ট্রের বিভাগ মন্ত্রণালয়ের আমাদের পলিসি এবং করণীয় এটার উপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। এটার কিউআর কোড আছে, ওয়েবসাইট ভিজিট করলে সবাই যে কোনো সময় আমাদের পুরা ডিটেলস ইশতেহারটা তারা সেখানে পাবেন। তো সেখান থেকে আমি আমাদের 26টা মোটা দাগের ইশতেহারের ছোট্ট কথাগুলো বলবো। আর যারা আমাদের জেলা প্রশাসক অর্থাৎ খুলনা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের দিনেও ইশতেহার পাঠের একটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল। সেখানেও আমি সহ অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা ছিলাম, আমরা আমাদের জামাত ইসলামের ইশতেহারের প্রসঙ্গটা সেখানেও আমি 5-6 মিনিটে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম। সাংবাদিক বন্ধুগণ যারা সেখানে উপস্থিত ছিলেন সেটা জানার সুযোগ তারাও সেদিন পেয়েছেন। আর বড় কথা হলো, গতকালকে প্রায় সকল টেলিভিশন এবং সব চ্যানেলেই আমাদের এই ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা সবাই প্রচার করেছে এবং সেখানে আশা করি সবাই আপনারা অবহিত হয়েছেন। আমরা ইশতেহারের মৌলিক 26টি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো আমি ইনশাল্লাহ। তার আগে আমরা এটাকে একেবারে জিস্ট মোটা ওটা আমাকে এটাই বলবো। নির্বাচনে আমরা 5টি হা 5টি না, 5টি ইয়েস 5টি নো আমরা বলেছি, সেই 5টি আমরা বলছি। সেটা আমরা এভাবেই একটা ছোট্ট স্লিপ করেছি। দুর্নীতিকে আমরা না বলেছি, সততাকে আমরা হা বলেছি। ফ্যাসিবাদকে না, ঐক্যকে হা। আধিপত্যবাদকে না, ইনসাফকে হা। বেকারত্বকে না, দক্ষতাকে হা। চাঁদাবাজিকে না, কর্মসংস্থানকে হা। অর্থাৎ 5টি হা হলো সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। 5 ইয়েস 5 নো, দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি। 5 নো। এটা হচ্ছে আমাদের মূল ইশতেহারের একেবারেই সারবস্তু। এটাকে আমরা 26টি পয়েন্টে ফোকাস করেছি। 1, জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানে আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন করা। 2, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা। 3, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া। 4, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। 6, সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, যেটাকে জিরো করাপশন বলা হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা, যেটাকে আমরা বলেছি অ্যাগ্রো রেভলিউশন। 14, 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা ও বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। 15, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি করা। 16, শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17,
প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18 সংখ্যাগুরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19 আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। এই 19-এ আমি একটু থামছি, একটু সামান্য কিছু ব্যতিক্রম এবং বাংলাদেশের জন্য অসাধারণ কিছু ঘোষণা আমাদের এই স্বাস্থ্য বিভাগের জন্য বলা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের সম্মানিত আমির জামাত ঘোষণা করেছেন যে বিলো 5 শিশু যারা থাকবেন, 5 বছরের নিচে যে সমস্ত শিশুরা থাকবে তাদের জন্য ফ্রি মেডিকেল সার্ভিস, যদি মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় রাষ্ট্রের দায়িত্ব আমাদের হাতে আসে, 11 দল আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের স্বাস্থ্যসেবা নীতির এটা একটা অনন্য বৈশিষ্ট্য হবে যে শিশু 5 বছর পর্যন্ত তাদের ফ্রি মেডিকেল সার্ভিস। সেকেন্ড হচ্ছে প্রেগনেন্ট মাদার, যারা গর্ভবতী মা আমাদের যারা থাকবেন, প্রেগনেন্সি পিরিয়ডে তাদের সকল চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে, স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা। থার্ড হচ্ছে অ্যাবভ 60 তাদের কর্মজীবন পেশাগত জীবন শেষে বেশিরভাগ মানুষ, এই 60 মানুষ প্রায় অসুস্থ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, মানসিক শারীরিক সাইকোলজিক্যালি তারা দারুণ রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। নানান সাইকোলজিকে সামনে রেখে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যে 60 বছরের ঊর্ধ্বের নাগরিকদের স্বাস্থ্যসেবাকেও ফ্রি করা হবে ইনশাআল্লাহ। এটা করা হয়েছে। আর আমির জামাত ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি জেলায় একটা মেডিকেল কলেজ হসপিটাল অ্যাটাচড করার পরিকল্পনা আমাদের থাকবে। এবার আমরা 20 নম্বরে যাচ্ছি। সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। আপনারা এটা খেয়াল করেছেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে বলা হয়, নারীর ক্ষমতায়নের বিষয়ে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা তাদের শিক্ষার ব্যাপারেও আমাদের আমির জামাত বলেছেন যে মাস্টার ডিগ্রি পর্যন্ত উচ্চশিক্ষার সুযোগটা সরকার ফ্রি করে দেবে এবং স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা, বিভিন্ন শর্ত, বিভিন্ন সিচুয়েশন সামনে রেখে সেখানে সরকার বিশেষ সহযোগিতা মেধাবী শিক্ষার্থীদের জন্য তারা পাবে। 21 দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদা পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক ও রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2-3 ঘন্টায় নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার আভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা, যেটাকে আমরা ট্রান্সপোর্ট রেগুলেশন বলেছি। 23 নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24 ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ, চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। এখানে জুলাই চার্টারের ইস্যুটা এর সাথে রিলেটেড। আপনারা যারা জুলাই সনদ পড়েছেন যে 84টি সংস্কারের ব্যাপারে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার আমরা একমত হয়েছিলাম। তার মধ্যে 48টি সংস্কার এমন ছিল যেটা সাংবিধানিক আইনগত বিষয়। তো 84-র মধ্যে 48টি বিষয় এমন সাংবিধানিক হওয়ার কারণে যেখানে এই ইস্যুতে যেমন এখানে এসছে যে রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে সংস্কার করা, প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করে সরকারি দল এবং বিরোধী দল, ইভেন জুডিশিয়ারিকে ইনক্লুড করে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা হয়েছে। এই সব কিছুকেই আপনার 24 নম্বর পয়েন্টের মধ্যে অনেক অন্তর্নিহিত কথা আছে। পরপর 2 বার অর্থাৎ 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন না। রাষ্ট্রপতিকে যে সংবিধান ক্ষমতা দিয়েছে যে কোনো দণ্ড তিনি মওকুফ করতে পারবেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন, এগুলো আমাদের সংবিধানে রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে আছে।
সেখানে আমরা সংস্কারে একমত হয়েছি যে তিনি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন না চাইলে, যদি সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রতি যিনি ভিকটিম, যাকে হত্যা করা হয়েছে, সেই নিহত ব্যক্তির পরিবার ক্ষমা না করেন, তার সম্মতি এবং তার ক্ষমার প্রয়োজন হবে। এটাকে প্রোভাইডেড করে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলেই পারবেন না। এবং কমপক্ষে সাংবিধানিক যতগুলো পদ আছে, যেমন ধরেন পাবলিক সার্ভিস কমিশন, এন্টি কারাপশন কমিশন, প্রেস কাউন্সিল সহ নানান সাংবিধানিক কিছু পদ আছেন, আপনার চিফ জাস্টিস নিয়োগ, কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ নিয়োগ করা, এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই খুব গুরুত্বপূর্ণ ছিল বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া একা একা সিদ্ধান্ত নেবেন না, এইভাবে নিয়োগের একটা বিধান চালু ছিল। সেখানে একটা অসাধারণ সংস্কার করা হয়েছে যে না, এটা করা যাবে না। সেখানে নির্বাচিত যিনি সরকারি দল থাকবেন, সেই সরকারি দল এবং বিরোধী দলের উভয়ের অংশগ্রহণ থাকবে এবং বিচার বিভাগীয় প্রতিনিধি সেখানে থাকবে। একটা সেপারেট একটা অ্যাপয়েন্টিং কমিটি থাকবে, তারাই দেশের প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস এবং সব সাংবিধানিক কমিশনের চেয়ারম্যানকে তারাই নিয়োগ দেবেন। আগে এত ম্যান্ডেটরি ছিল যে কোনো কনস্টিটিউশনাল পোস্টের অ্যাপয়েন্টমেন্টটা প্রাইম মিনিস্টারের ইচ্ছার বাইরে যেতে পারত না। এখানে প্রাইম মিনিস্টারের ইচ্ছাকে সীমিত করা হয়েছে। ক্ষমতা অসীম হলে তার লাগামটা যদি রাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থা দিয়ে টেনে ধরা না যায়, তাহলে কিন্তু বারবার ফ্যাসিবাদের জন্ম হয়। সেজন্য আমাদের এই 24 নম্বর পয়েন্টে ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা, যেটাকে আমরা বলেছি রিফর্ম প্রো ফ্যাসিস্ট সিস্টেম। এখন আমরা 25-এ চলে যাচ্ছি। সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, যেটাকে সোশ্যাল সিকিউরিটি বলা হয়েছে। সর্বশেষ 26 নম্বর, সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলেছি। কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা সেটা বলেছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই 26টা পয়েন্টের ডিটেলসটাই হচ্ছে ওয়েবসাইটে আছে, যে মন্ত্রণালয় যতগুলো বাংলাদেশের আছে তার এই সব 26টি মোটা দাগের যে যে মন্ত্রণালয়ের সাথে রিলেটেড কাজ, তার পলিসি কি হবে, তা বাস্তবায়ন কিভাবে হবে, এটাই আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে। আমরা চেষ্টা করছি এই কপিগুলো ঢাকা থেকে আনতে পারলে ইনশাআল্লাহ আমরা প্রেস ক্লাবের সাংবাদিকদেরকে দিয়ে দেবো। আমি তো কাল রাতেই ঢাকা থেকে আসছি, যেটা আমি ওই অনুষ্ঠান স্থল থেকে একটা কপি নিয়ে আসছি। আমি মোটামুটি আপনাদের সাথে কথা দিচ্ছি যে কপিগুলো আনলে আপনি প্রেস ক্লাবে আমি আপনারা যাতে রেকর্ড রাখতে পারেন, সেই জন্য আমি কপির ব্যবস্থা ইনশাআল্লাহ আপনাদের সামনে করব। এর সাথে রিলেটেড নির্বাচনী ইশতেহারের সাথে প্রত্যেকটি নির্বাচনী এলাকার কিছু প্রাসঙ্গিক সমস্যা এবং জন আকাঙ্ক্ষা, জনচাহিদা, জনদুর্ভোগ নিয়ে কিছু বিষয় থাকে। সেখানে আমার খুলনা 5, ডুবুরিয়া এবং ফুলতলা নির্বাচনী এলাকায় আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন। জলাবদ্ধতা আপনারা জানেন, অন্তত খুলনার এই মাটির মানুষ যারা, আমার নির্বাচনী এলাকা সহ আরো অনেক নির্বাচনী এলাকায় না, এখানে তো অনুবাদ নেই। আচ্ছা, তো আমি বলছিলাম, I thanks to our foreign journalists, those who are present here. Thank you and welcome from me. আমাদের এখন যেটা বলছি যে লোকাল ইশতেহারের বিষয়ে আমরা প্রথম এজেন্ডা, এখানে আমার ডুমুরিয়া ফুলতলায় অনেক সমস্যা আছে জনগণের, আমরা প্রথম চিহ্নিত করেছি জলাবদ্ধতা। একেবারে আপনারা জানবেন ভবদা সুইচ গেট থেকে নিয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত শুধু বিল ডাকাতিয়া নয়, অনেকগুলো বিল 35 বছর ধরে জলাবদ্ধ। 60-এর দশকে যে সুইচ গেটগুলো করা হয়েছিল অবদার মধ্য দিয়ে, সেই সুইচ গেটগুলো আর সংস্কার করা হয়নি, দুই দিকে সিল্টেড হয়ে গেছে, বর্ষা হলে পানি জমে যায়। এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী প্রশাসনের ডিসি, এসি ল্যান্ড, ইউনো নানান জায়গায় যোগ সাজস করে
তারা সরকারের খালগুলো নদীগুলোকে বাদ দিয়ে পাটা দিয়ে মাছ চাষ করে মাছ ব্যবসা করে, পানি প্রবাহ হতে পারে না, ফলে পানি আটকে যায়, ফলে ধান চাষ, সবজি চাষ, মৎস্য চাষ, ফল ফসল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা আমি যদি নির্বাচিত হতে পারি, যখন আমি এমপি ছিলাম তখন এটা চেষ্টা করেছি, তখন জলাবদ্ধতার এত প্রকট রূপ ছিল না, বর্ষা আসলেই বাড়তো, আমরা সাথে সাথে কিছু ব্যবস্থা গ্রহণ করতাম, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়াবদা আমাদেরকে সাহায্য করতো। এখন এত বার্নিং ইস্যু হয়েছে, সেটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি এখন উপদেষ্টা আছেন ওনার সাথে মিটিং করেছি। অ্যাকর্ডিংলি তিনি ওয়াবদা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে দিয়েছেন, একটা কমিটি গঠন করেছেন, ওনারা এসে এটা সার্ভে করেছেন। ওনারা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটা পরিকল্পনা ওনারা নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার একটা মহাপরিকল্পনা এখানে প্রয়োজন হবে, মাস্টার প্ল্যান। তো এখন ইলেকশন এসে পড়েছে, একটা রাজনৈতিক ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া এত হাজার হাজার কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়ন ইন্টারিম গভর্নমেন্টের জন্য কঠিন। তবুও শর্ট টার্ম প্ল্যানের আওতায় আমি জেল থেকে বের হলাম 6 আগস্ট, যেদিন রেজিম চেঞ্জ হলো, সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেলেন, তার পরের দিন আমি কারাগার থেকে বেরিয়েই আমি এই পানি, এই জলাবদ্ধতা দূর করার জন্য কিন্তু আমি মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি। এবং ওনারা এই উদ্যোগ নেওয়ার পর ওনারা আমার এলাকা সফর করেছেন। প্রাথমিকভাবে কিছু খাল খনন করা, জলাবদ্ধ খালের কচুরগুলো সাফ করা, স্লুইস গেটের মুখগুলো খুলে দিয়ে পানি ছাড়া, কখনো একদিকে ছাড়লে আর একদিক ভেসে যায়, আর একদিক না ছাড়লে ফসল ওঠে না, উভয়ের সাথে আলাপ আলোচনা করে ইউনোদের সাহায্য নিয়ে, ডিসির সাহায্য নিয়ে আমরা একটা শর্ট টার্ম প্ল্যান করেছি। এর জন্য কিছু অর্থ তারা বরাদ্দ করেছিলেন, ড্রেজিং করেছে, এবং অলরেডি আমাদের ডুমুরিয়াতে এই খাল এবং সংস্কারের জন্য মেশিন এসেছে, আজকে সেটা বিভাগীয় কমিশনার সাহেব উদ্বোধন করছেন। এগুলো মন্ত্রণালয়ের শর্ট টার্ম পরিকল্পনার একটা অংশ। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে, আপনারা জানেন খুলনা শিল্প বন্দর নগরী, তার মধ্যে আমার নির্বাচনী এলাকাতে আছে প্রায় 5টা রাষ্ট্রায়ত্ত জুট মিল আছে, সব বন্ধ হয়ে গেছে। প্রাইভেট মিল, স্পিনিং মিল, জুট মিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বহু পাওনা এখনো পরিশোধ হয়নি, বকেয়া পাওনা অবস্থায় অনেক শ্রমিক মারা যাচ্ছে, মানবতার জীবনযাপন। তো আমি নিজেই শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম, আপনারা অনেকে জানেন। আমার নির্বাচনী স্থানীয় ম্যানিফেস্টোর মধ্যে এটা সেকেন্ড প্রায়োরিটি, যে আল্লাহ আমাকে সুযোগ দিলে এই বন্ধ কলকারখানা শুধু চালু নয়, এটাকে আধুনিকীকরণ করে কি করে লাভজনক করা যাবে সেটার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা নিয়ে এটা আমরা ইনশাল্লাহ করব। দক্ষিণ ডুমুরিয়ার জালিয়াখালী একটা বাঁধ আছে, বড় বাঁধ, এই বাঁধ বারবার ভেঙে যায়। সরবপুর ইউনিয়নের দক্ষিণে আখড়া, চানগড়, সুন্দরমহল, এপারে বটিয়াঘাটা। আমি এমপি থাকা অবস্থায় এবং বিভিন্ন বর্ষা বারবার এই বাঁধ ভেঙে যায়, আমি নিজে ফিজিক্যালি আমরা সেখানে গিয়ে বাঁধ বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমরা প্ল্যানে রেখেছি যে এখানে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং উপজেলাতে আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলাতে এবং ডুমুরিয়াতে স্থাপন করার জন্য আমরা পরিকল্পনা রেখেছি। এবং 2 উপজেলাতে যুবকদের খেলাধুলার জন্য 2টো মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফুলতলাতে একটা, ডুমুরিয়াতে একটা, 2টো মিনি স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করার পরিকল্পনা রেখেছি। আমাদের রূপসা ব্রিজ হয়ে যোগাযোগ ব্যবস্থার অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে খুলনা এবং তার দক্ষিণাঞ্চল মোংলা পোর্টের সঙ্গে। আরেকটা রাস্তা ঢাকা থেকে খুলনা আসবার জন্য মধুমতি ব্রিজটা হয়ে যাওয়ার পর, যেটাকে আমরা কালনা ব্রিজ বলি, ভাটপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে আমরা ফুলতলা হয়ে যে খুলনায় ঢুকি, এই পথে আর একটা ব্রিজ হলে, অর্থাৎ সিকিরহাট ব্রিজ যেটাকে বলে, ফুলতলায় ভৈরব নদীর উপরে সিকিরহাট ব্রিজটা নির্মিত হলে 1 ঘন্টা কমে, মানে এখন তো এমনি কমে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে আসি, 1 ঘন্টা কমে আমরা ঢাকা থেকে খুলনা চলে আসতে পারি। তো ফলে এটা ফুলতলার মধ্যে পড়েছে। আমরা ভৈরব নদীর উপরে এই সিকিরহাট ব্রিজ করার একটা পরিকল্পনা রেখেছি। ডুমুরিয়া আপনারা জানেন বাংলাদেশের সবজি উৎপাদনের সবচেয়ে পরিচিত, উর্বর এবং একটা বিখ্যাত জায়গা হচ্ছে ডুমুরিয়া। এখানে উৎপাদিত সবজি এবং মাছ বাজারজাত করতে আমাদের মৎস্য চাষি, সবজি চাষিরা খুবই বিপাকে পড়ে যান, ন্যায্য মূল্য পান না। বাজারে ঢাকায় পৌঁছাতে
পথে পথে চাঁদাবাজি, পথ খরচ, ফেরি খরচ, টোল খরচ, এখানে যে মূল্যে কেনে ঢাকায় গিয়ে তার মূল্য হয়ে যায় আরো কয়েক গুণ। সেজন্য আমরা এটাকে, কাঁচামাল তো নষ্ট না হয় এই জন্য আমরা প্ল্যান রেখেছি, আমরা ডুমুরিয়াতে বিশেষ করে সবজি, উৎপাদিত সবজি সংরক্ষণাগার হিসাবে একটা হিমাগারের মতো স্টোরেজ আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। এরপরে ডুমুরিয়ার একটা বড় সড়ক আছে দৌলতপুর, মহসিন স্কুল থেকে যে রোডটা সোজা শাহপুর শোলগাতিয়া হয়ে চুকনগর চলে গেল, অনেক প্রাচীন রাস্তা। এই সড়কটা জেলা পরিষদের সূচনায় রাস্তা ওনারা করেছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, পাকিস্তান আমলে এটার নাম ছিল যতীন কাসেম সড়ক, যতীন কাসেম সড়ক বলা হতো, এখন এটাকে দৌলতপুর চুকনগর সড়ক বলে। এটার আদির নাম হচ্ছে যতীন কাসেম সড়ক। এই সড়কটার খুবই দুরবস্থা, এক অংশ ভাঙে। দেখেন না, খুলনা যশোর যেতে কোনো সময় এই যে চিফ অ্যাডভাইজারকে আমি মাঝখানে খুলনা এয়ারপোর্টের ব্যাপারে বলতে গেলাম, একা একা গেছিলাম, তখন উনি একবার খুলনা এসেছিলেন, তো সে অভিজ্ঞতা বললেন যে আপনাদের, উনি বিস্মিত হলেন যে খুলনা এয়ারপোর্ট নাই। এমন স্যার, একটা বিভাগীয় শহরে এয়ারপোর্ট নাই, আপনি প্রথম শুনলেন। তো বলেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনাদের খুলনা এয়ারপোর্ট নাই। তো উনি বললেন যে আমাকে তো যশোর নেমে তারপর খুলনায় যেতে হয়েছে, রাস্তার অভিজ্ঞতা ওনার। আমরা খুলনাবাসী সবসময় এয়ারপোর্টের জন্য দুর্ভোগ আমরা পোহাচ্ছি যে খুলনা যশোর রাস্তাটা কখনোই, বিশেষ করে নোয়াপাড়া থেকে শুরু করে তারপরে এই ভাঙা, এই মেরামত, এই এক পাশ ঢালাই, এক পাশ খোঁচা, এটা চলতেই আছে। তো ঠিক দৌলতপুর থেকে শাহপুর হয়ে চুকনগরের এই রাস্তাটাকে এরকম অবস্থায়, এই ভাঙা, এই গর্ত, এই মেরামত করে আর একদিক ভাঙে, পিচের রাস্তা হয়ে যাওয়ার পর ইটের সোলিং করা, এ কোনোদিন নেই, তাই আবার ওখানে শুরু হয়েছে। এই জন্য আমি পরিকল্পনা রেখেছি যে এই সড়কটাকে আমরা 2 লেন বিশিষ্ট একটা মজবুত রাস্তা নির্মাণ করার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব। ডুমুরিয়া এবং ফুলতলা দুটো হেলথ কমপ্লেক্স আছে স্বাস্থ্যসেবার জন্য। আমি থাকতে এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি, এখানে এক্সরে মেশিন ছিল না, তা দিয়েছিলাম। আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, ওখানে আমি ফায়ার ব্রিগেড করেছিলাম। এবার আমি প্ল্যান করছি যে এই উপজেলা হেলথ কমপ্লেক্সকে 100 বেডে আমরা উন্নীত করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো এইভাবে আরও অনেক জনজীবনে বিরাজমান সমস্যা আছে, মাদক আছে, আমাদের চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, তারপরে ঘের দখল, নদীমহল, জলমহলগুলো দখল করা, এগুলো আছে। তারপরে ঘুষের অফিস আদালতগুলোতে লেনদেন। আসলে আলটিমেটলি রাষ্ট্রীয়ভাবে সরকার কাঠামোগত একটা মোরাল বেসড একটা গভর্নমেন্ট না আসলে এগুলোর পরিবর্তন করা যায় না। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান যে ঘোষণা দিয়েছেন যে আমরা স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, নানান সংগ্রাম আমরা অতীতে করেছি, আমাদের সংগ্রাম এবার সামনে হবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জিরো করাপশন। শুধু অ্যান্টি কারাপশন না, কারাপশনটাকে জিরোতে আমরা নিয়ে আসতে চাই। রাষ্ট্রের সমস্ত যন্ত্রের রন্ধে রন্ধে যেভাবে দুর্নীতি, আপনি ভূমি অফিস বলবেন, পোর্ট বলবেন, কাস্টমস বলবেন, আদালত বলবেন, ব্যবসা বাণিজ্য ট্রেড সিস্টেমে বলবেন, আমরা দুর্নীতিতে শেষ হয়ে যাচ্ছি। আমির জামাত বলেছেন দুর্নীতিকে আমরা ইনশাল্লাহ লাল কার্ড দেখাবো। সেটার জন্যই একটা মোরাল বেসড এডুকেশন সিস্টেম, নতুন প্রজন্মকে যদি নৈতিকতার শিক্ষায়, মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহির ভয়, শুধু দুনিয়ার পুলিশ, ইন্টেলিজেন্স, র্যাব, ডিবি আমাদের অপরাধ থেকে দূর করতে পারে না, তাহলে এই সমাজ অপরাধ মুক্ত হয়ে যেত। ফলে নৈতিকতা, চরিত্র, এগুলো সংশোধন না করলে কখনো দুর্নীতিমুক্ত হবে না। ফলে এই যে চাঁদাবাজিতে কেন, মাদকে কেন যুবকরা যায়, তাদের বেকারত্ব, টাকা নাই, তার মায়ের, তার পিতার মুখের দিকে তাকিয়ে সে আয় করতে পারে না, বিয়ে করে, সংসারে কোনো অর্থনৈতিক নেই, সে চাঁদাবাজি করে, অবৈধ উপার্জন করে। এজন্য মানুষ যেন তার জীবন জীবিকার নিশ্চয়তাটা পায়। যদি দুর্নীতি মুক্ত করতে পারি আমরা রাষ্ট্রটাকে, আর যুবকদের কর্মসংস্থান করতে পারি, তাহলে আমার মানে এই রাষ্ট্রটা কিন্তু তখন, যেটা আমরা বলতে চাচ্ছি যে জিরো করাপশন, ওখানে আমরা নিয়ে যেতে পারবো। সে ব্যাপারে রাষ্ট্র উদ্যোগ নেবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিভিন্ন দেশের সাথে ট্রেড ব্যালেন্সের যে পার্থক্য আমাদের আছে, কলকারখানাকে সচল রাখার জন্য বড় প্রবলেম হচ্ছে যে আমরা ব্যবসা বাণিজ্যের যে কনজিনিয়াল অ্যাটমসফিয়ার যেটাকে বলা হয়, সহায়ক পরিবেশ, সেটা নাই। মিটিং, মিছিল, হরতাল, ধর্মঘট, বেতন মজুরির দাবিতে গার্মেন্টস সহ কারখানা রপ্তানিমুখী এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়।
আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে এইটা যাতে না হয় এই জন্য ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে রাজনৈতিক স্থিতিশীলতা সহ যা যা করবার প্রয়োজন আমাদের নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ সেটা করবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করার জন্য আগেই বলেছি 26 পয়েন্টের মধ্যে আইন আদালতে ভিন্ন মতের উপরে দমন, অপরাধীদের গ্রেপ্তার করা হয় না, যদি গ্রেপ্তার করে কোনো সৎ পুলিশ তাকে কোর্ট থেকে বেল দেওয়া হয়, আবার অপরাধী সরকারি দলের হলে সে জামিন পেয়ে যায়। আদালতের উপরে সরকারের ক্ষমতার জায়গা থেকে ম্যাজিস্ট্রেট কোর্টকে, জজ কোর্টকে, ইভেন আপিলেট ডিভিশনে চিফ জাস্টিস পর্যন্ত তদবির করা হয় সরকার প্রধানের পক্ষ থেকে। এই জায়গাগুলোতে সোশ্যাল জাস্টিসকে আমরা ইনশিওর করার জন্য আমরা ন্যায় বিচারের ব্যাপারে আমরা 26 পয়েন্টের মধ্যে আছে, এগুলো আমরা বলেছি আমাদের ইশতেহারের মধ্যে। তো নির্বাচনী ইশতেহারে আমরা এই কয়েকটা কথা বলছি। এখন আমি কয়েকটা প্রসঙ্গ চলে যাচ্ছি। আমার নির্বাচনী আসনে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কারণে আমরা আমরা চিন্তিত যেভাবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ভোটাররা ভোট দিতে পারবে, সেখানে আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি। আজকে সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, নারী কর্মীদের কোনো মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, আর প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাড়িপাল্লার কোনো ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া খুলে রেখে দেবেন। সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, কোনো দল কোনো প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিবস্ত্র করবে। চাঁদা না পেয়ে পাথর দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই শেরপুরে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি একজন হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে দিনের বেলা হত্যা করেছে। সেই আসনের যিনি নির্বাচনের প্রার্থী ছিলেন নুরুজ্জামান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, মানসিক কষ্ট নির্যাতন পেয়েছে, সে আসনটা শূন্য ঘোষণা করা হয়েছে। তো বিফোর ইলেকশন এত কিছু চেষ্টা করার পরেও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো প্রার্থীর উপর, নির্বাচনের উপর কোনো হামলা, আক্রমণ, আপত্তি, হুমকি আমরা কিন্তু দেইনি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশের যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। প্রত্যেকটি থানার ওসির কাছে কিন্তু সেই থানার ক্রিমিনালদের তালিকা থাকে। আমরা বলেছিলাম যে এই তালিকা ধরে ইলিগাল আর্মস রিকভারি করা হোক। ওনারা বলছেন আমরা অভিযান করছি, চেষ্টা করছি, বাট রেজাল্ট কিন্তু আশাপ্রদ নয়, খুবই সামান্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সিরিয়াসনেসের কোনো অভাব আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, ইভেন আফটার ডিক্লারেশন অফ শিডিউল চিফ ইলেকশন কমিশনার কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে রেসপন্সিবল, কারণ ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তার এখন আন্ডারে, তিনি নির্দেশ দেবেন। এগুলো পদক্ষেপ নিয়ে এখন 1 সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে না। এজন্য আমরা আজকে দাবি করছি, আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা দাড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে গিয়ে বলে আসছে দাড়িপাল্লার মিটিংয়ে গেলে কিন্তু খবর আছে, পা ভেঙে দেওয়া হবে। তারা এসে আমাদের বলছে, বিভিন্ন মিটিংয়ে বাধা দিচ্ছে, নারীদের বাধা দিচ্ছে, পুরুষদের। আপনারা শুনলে অবাক হবেন, আমি তো প্রার্থী, আমি তো এখানে এমপি ছিলাম, আমার মিটিং ডুমুরিয়ার কুলবাড়িয়া মঠবাড়িয়াতে আমার একটা মিটিং ছিল, গণসংযোগ। আমি সেখানে সকালে গণসংযোগে গেছি,
2টা মিটিং করে ওখানে আমি যাব, প্রতিমধ্যে শুনতে পেলাম আমার আরেকটা নির্ধারিত মিটিং, যেখানে একটা উঠানের মধ্যে চেয়ার টেয়ার সেট করে মিটিং শুরু হবে, সেখানে বিএনপির লোকেরা এসে বাধা দিয়েছে, এখানে মিটিং করা যাবে না। জোর করে চেয়ার টেয়ার সরিয়ে সেখানে আমাকে মিটিং করতে দেওয়া হয়নি। আমি অবশ্য সেখানে উপস্থিত হয়ে পারিনি। রাস্তায় এলাকার লোকেরা এসে বলল যে মিটিং তো করা যাচ্ছে না, তারা এসে এখানে এসে চেয়ার টেয়ার তুলে নিল। আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। ওসি সাহেব তো শুনে অবাক, বলে স্যার আমি দেখতেছি, এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আমি তাদের নাম, পিতার নাম সব উল্লেখ করে ওসি সাহেবকে দিয়েছি। আমাদের স্থানীয় সংগঠনের থানা আমিররা সেখানে গিয়েছে, কিন্তু ওই তাৎক্ষণিক বলার পর একটু পুলিশ টুলিশ পাঠায়, খুঁজে যায়, খবর নেয়, বাট তাদেরকে গ্রেফতার করা কোনো আইনগত ব্যবস্থা তারা এখনো গ্রহণ করেননি। তো থানা পুলিশ একজন প্রার্থীর মিটিং যদি এভাবে বাধা দিতে পারে, হিন্দু ভোটারদেরকে হুমকি দিচ্ছে, মিটিংয়ের আগে ভয় দিচ্ছে, অথচ আমরা খবর পাচ্ছি অন্য প্রার্থীরা হিন্দুদের মধ্য থেকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, একটু লিডারশিপ কোয়ালিটির, মাইক্রো পাঠিয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে এনে তার পক্ষে কাজ করার জন্য প্রেসার দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তারা এসে বলছেন যে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো এই সিচুয়েশনটা চলছে আমার ডুমুরিয়ায়, ফুলতলায়। এবং কালো টাকা, ব্ল্যাক মানি, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তাদের তো টাকার পরে মায়া থাকে না। পানির স্রোতের মতো আমার ডুমুরিয়া ফুলতলায় কালো টাকা বিলানো হচ্ছে। গরিব মানুষ, দিনমজুর, হিন্দু মায়েরা প্রতিদিন জন দিয়ে, কিসেন দিয়ে খায়, 200 টাকা 300 টাকা দল ধরে ধরে আসছে, আর গোপনে টাকা নিয়ে গিয়ে একটা প্রতীকের পক্ষে তারা ভোট চাচ্ছে। বাড়িতে বাড়িতে টাকা বিলি শুরু হয়েছে। উপজেলা কমিটিতে এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ডে এত টাকা, রেট করে টাকা সাপ্লাই দেওয়া হইতেছে। এটার জন্য আমরা খুব কনসার্ন, খুবই উদ্বিগ্ন। যে কালো টাকা, যে পেশি শক্তি, যে থ্রেড, যে হুমকি, চোখ রাঙিয়ে মানুষের রায়কে কিনে নেওয়ার রাজনীতিকে আমরা গত বছর আগস্টে বিদায় করেছি। তাই যদি আবার ফিরে আসে, তাহলে দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকবে, এই নির্বাচন কি করে নিরপেক্ষ হবে? আমি ডুমুরিয়া ফুলতলার একজন প্রার্থী হিসেবে প্রশাসনের কাছে আমার এবং আমার কর্মীদের নিরাপত্তা চাই। কালো টাকা মুক্ত, অবাধ, উৎসবমুখর নির্বাচনের যে প্রতিশ্রুতি চিফ অ্যাডভাইজার দিয়েছেন, সেই নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। দুঃখের সাথে আপনারা লক্ষ্য করেছেন, বিং জার্নালিস্ট, আপনারা নজর রেখেছেন, মিথ্যা প্রচার, অপপ্রচার যেভাবে চলছে, যা আমরা কখনো বলি না, করি না, সেগুলোকে ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। যা কখনো বলা হয় না, যা আমরা করিনি, সেসব আমরা পাবলিক মিটিংয়ে জবাব দিচ্ছি। লাস্ট সাইবার অ্যাটাক, আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে সাইবার অ্যাটাক করে হ্যাক করা হয়েছে। উনি যে পোস্ট দেননি, সেই পোস্টটা দেওয়া হয়েছে। এবং আমাদের সাইবার টিম এক্সপার্ট যারা, তারা টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পেরেছেন যে এটা বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, যার নাম হচ্ছে সরওয়ার আলম, তার মেইল থেকে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। তার 3 দিন পরে সেক্রেটারি হিসেবে আমার টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। তাহলে মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশিশক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন, ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। এই জন্য আমরা আর কার কাছে বলবো? গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশ, দেশের সরকার, ল এনফোর্সিং এজেন্সি, সব ইন্টেলিজেন্স যারা আছেন, তাদের কাছে আমরা সাহায্য চাই। এবং সাংবাদিক হিসেবে আপনারা একমত হবেন, বহু প্রমাণ আপনাদের কাছেই আছে। যে কথা আমরা বলিনি, যে আমরা জানি না, সেটাকে একটা ফটোকার্ড করে বলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ মনে করে না জামাত ইসলামের আমির, জামাত ইসলামী এই কথা বলতে পারে না, সেই কথাটাকে দিয়ে নিউজ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেদারছে সেসব মিডিয়ার লোকেরা বুক ফুরিয়ে চলছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা সাইবার আইনে গতকালকে হাতিরঝিল থানায় মামলা করেছি।
ডিবি বঙ্গভবনে সেই কর্মকর্তাকে কালকে আটক করেছে, ল্যাপটপ সহ তাকে জব্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। সোর্স বলবো না, একটা সোর্স থেকে আমরা দুপুরে জানতে পারলাম। আমি তখন ঢাকায় হোটেল শেরাটনে আমি রওনা হয়েছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য। বলা হলে এক্ষুনি সেই কর্মকর্তাকে ছেড়ে দিচ্ছে ডিবি অফিস থেকে। একটা দলের উপর থেকে প্রচন্ড চাপ এসেছে, সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে তাকে ছাড়ার চেষ্টা চলছে। আপনারা এক্ষুনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি এবং দ্রুত সেই সাইবার অ্যাক্টে আমরা মামলা নিয়ে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে আমরা বলেছি সুনির্দিষ্ট মামলা হয়েছে, ধারা হয়েছে, তার মেইল উল্লেখ করা হয়েছে, তাকে ছাড়া যাবে না। আমাদের শেষ মুহূর্তের চেষ্টার পরে পুলিশ তাকে আর ছাড়তে পারেনি। আপনারা চিন্তা করেন একটার সাথে একটা লিঙ্ক কি। যখনই আমির জামাতের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে তার কিছুক্ষণ পরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং অপরাজয় চত্বরে বিক্ষোভ মিছিল দিয়েছে। তাহলে হ্যাক হওয়া আর ছাত্রদলের মিছিলের প্রোগ্রাম মনে হয় যেন একটা প্যাকেজ প্রোগ্রাম। এটার সাথে তো সন্দেহ হয় বঙ্গভবনের কর্মকর্তা, ইন্ডিয়ান অরিজিনেটেড ভাইরাস আর ছাত্রদলের মিছিল, এটার সাথে কি কোনো মিল আছে? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। ফলে সাংবাদিক বন্ধুদের কাছে এই সমস্ত জাতীয়ভাবে একটা দলের প্রধান কি অসত্য কথা তার ব্যাপারে বলা হচ্ছে, যা তার জবান দিয়ে, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি, একটা টাকা হারাম খাননি, তার ব্যাপারে যে সমস্ত আপত্তিকর কথা, তো এখন তো চুপসে গেছে। এক শ্রেণীর নারী টকশো বক্তা, নারী কর্মী তথাকথিত প্রগতিবাদের নামে একেবারে ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে, ইনক্লুডিং ছাত্রদল। কিন্তু যখন বঙ্গভবনের কর্মকর্তা আটক হলো, ইউএলকে শনাক্ত করা গেল, সবই যখন হলো, প্রমাণ হলো, এখন ওই সব নারীদের মুখ জবাব নেই, বন্ধ হয়েছে। তো আমি দুঃখিত, একটু সময় চলে যাচ্ছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বারবার তো আপনাদের সময় নিতে পারবো না, কষ্ট দিতে পারবো না বলে আমাদের মনের কথাগুলো জাতির কাছে আমি প্রকাশ করার, আপনারা ছাড়া তো আমার আর কোনো মাধ্যম নেই, সেজন্য আমি আপনাদের কাছে এগুলো পেশ করতে বাধ্য হলাম। ফলে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলা হয়, বলে জামাত ইসলামের লোকেরা ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোথায় আপনি বলেন? আমি গোলাম পরোয়ার, আমি তো এখানে এমপি ছিলাম। বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু দিদিরা, বৌদিরা, কাকিমারা শাঁখা সিঁদুর পরতে পারবে না, বোরকা পরে ঘরে থাকা লাগবে, প্রচার হইতেছে। যেই আমি হিন্দু এলাকায় যাচ্ছি, ডুমুরিয়া, রংপুর, মাগুরখালী, দাদা আমাদের নাকি বোরকা পড়তে হবে আমি এমপি হলে। তাই বললাম আমি তো 1 সাল থেকে 6 সাল এমপি ছিলাম রে দাদা, আপনারা কি ঘরে বোরকা পরেছিলেন? আমি তো ডুমুরিয়ার শ্মশানে টাকা দিয়েছি, মন্দিরে টাকা দিয়েছি, আপনাদের ধর্ম, আপনাদের পূজা উদযাপনে আমি আপনাদের সাথে থেকেছি, সেই আমি তো আছি। এগুলো অপপ্রচার, আপনারা গায়ে বাঁধাবেন না। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি? অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে, অথচ এই প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি তো দেখেছি একজন বিএনপি নেতা বক্তৃতা করতেছেন, এখন আপনি পাবেন ভাইরাল। নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বিএনপিকে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে তুমি জান্নাতে যাবা, এই বক্তৃতা করতেছে একজন বিএনপি নেতা। এটা আমি শুনে চোখে দেখেছি। কিন্তু আপনি আমার বা আমাদের কোনো বক্তব্য এরকম পাবেন না। একটা মিস ইন্টারপ্রেট করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে একটা বক্তব্য যেমন রাজনৈতিক নেতারা দেন, আর সাংবাদিকদের মধ্যেও, আমি দুঃখিত যেহেতু আমি সাংবাদিক ছিলাম, সুন্দর করে না বলা কথাকে দিয়ে দেবেন, বলা কথাকে গোড়া কেটে দেবে, মাথা কেটে দেবে, মাঝখানে টুক রাখবে। ওই যে একটা কথা আছে না, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, লেখে না দেয়ালে? তো করিবেন দাড়ি, না করিলে 50 টাকা জরিমানা, হয়ে গেল। ফার্স্ট লাস্ট কাট। তো এটাকে বলি আমরা ইয়েলো জার্নালিজম, বিবেকবান সাংবাদিক, যাদেরকে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন বলা হয়, 4th পিলার অফ দি স্টেট বলা হয়। একটা সভ্য দেশে তারা যদি এই করতে থাকে, তো এখানে আমাদের ফরেন জার্নালিস্ট আছে, কি মনে করবে তারা? আমার সাথে একটা ইন্ডিয়ান, দিল্লির ক্যালকাটার একটা জার্নালিস্ট আসছিলেন, আমি ইন্টারভিউতে এসব কথা সেদিন বলেছি।
সরি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। আমি ইলেকশন কমিশন সচিবকে বললাম, নর্থ বেঙ্গলে বিলি হইতেছে, ছবি সহ পাঠাইলাম। পরিষ্কার আচরণবিধিতে বলা আছে, নির্বাচনের আগে কোনো দল, কোনো প্রার্থী, কোনো অনুদান, কোনো প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে পারবে না। অর্থাৎ দিতে গেলেও তো মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে। মানুষ হলো 18 কোটি, বলে যে কার্ড দেবো 50 কোটি। কেউ বলে 21,000 টাকা পাবা, 7,000 পাবা, কেউ বলে চাল ডাল তেল চিনি রেশন পাবা। 50,000 কোটি গাছ লাগাবে, 20,000 কোথায় যে কি আছে। তো এগুলো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এগুলো আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে, নির্বাচন সামনে রেখে, যেহেতু আমরাও নির্বাচন করব, আমরাও প্রার্থী, আমার কালো টাকা নেই, সারা জীবনে একটা টাকা হারাম আমি উপার্জন করিনি। আমি তো আমার কর্মীদেরকে মুড়ি চানাচুর খাওয়ার পয়সা দিতে পারছি না। আজকেও আমার একজন কর্মী ফোন করে বলেছে, হিন্দু, বলে কাকা পকেট তো খালি, কি দিয়ে চলবো? আরে বাবা চলো, সত্যের জন্য, দেশের জন্য, জাতির জন্য কষ্ট করো। আর আমরা শুনতে পাচ্ছি বিরিয়ানির প্যাকেট প্রতিদিন টাকা বিলি, শাখায় শাখায় বরাদ্দ চলে যাচ্ছে। এই কালো টাকার মোকাবেলা, আমাদের টাকা নেই, তবে আমাদের একটা শক্তি আছে। সেই শক্তি যদি কারো থাকে তাহলে তাই দিয়ে মোকাবেলা করেন। আমাদের আছে নৈতিকতা, আমাদের আছে চরিত্র, আমাদের আছে সততা। একটা টাকা হারাম। আমরা 5 বছর এমপি ছিলাম, আপনাদের কাছে আমরা বই দিয়েছি, 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। কোথায় কত টাকা, কোন রাস্তায়, কোন বাড়িতে, কোন স্কুলে, অ্যামাউন্ট উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি। কেউ কোনোদিন বলতে পারেনি যে একটা কাজ এত টাকা আপনি করলেন, কোনো কিছুর বিনিময়ে একটা টাকা, এক কাপ চাও আমি কারো কাছ থেকে খাইনি। আমার যখন এমপির মেয়াদ শেষ হয়ে গেল, আমি ঋণগ্রস্ত হয়ে আমার সংসদ সদস্যের মেয়াদ শেষ করেছিলাম। সেই ঋণ শোধ করতে না পারে পরবর্তী নির্বাচনে আমার নমিনেশন বাতিল হওয়ার উপক্রম হলো। আমি আবার লোকদের কাছ থেকে চেয়ে চিনতে আমি আমার সেই টাকা শোধ করে আমি 8 সালের নির্বাচনে আমি মনোনীত হয়েছিলাম। আমি দুঃখের সাথে কথাগুলো বলছি যে এই কালো টাকা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, ভোট কাটার ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নির্বাচনে এখানে 4 জন প্রার্থী আছেন, আমি সহ, সবাই যেন আমরা নির্বাচনে আচরণবিধির প্রতি সংযত থাকি। এখন বলা হচ্ছে কেউ যে সব দিক থেকে দাঁড়িপাল্লার এই জাগরণ, এই জোয়ার, মানুষ যে এখন পরিবর্তন চায়। সবাই বলছে যে আমরা স্বাধীনতার 54 বছরে অনেক মার্কায় ভোট দিয়েছি, এখন আমরা একটু পরিবর্তন চাই, আমরা দাঁড়িপাল্লার কাছে একটু রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। উই নিড চেঞ্জ। এবং সেই চেঞ্জ, সেই পরিবর্তনটা কারা আনবে? উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই সেই পরিবর্তনটা আনতে পারবো, যেহেতু রাষ্ট্র পরিচালনা আমরা সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষা আমরা উত্তীর্ণ। আর স্বাধীনতার পরে 3টি দল যারা রাষ্ট্র শাসন করেছেন, কেউই সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। প্রত্যেকের রাষ্ট্র শাসনের সময় দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন, সোশ্যাল জাস্টিসের উপরে হস্তক্ষেপ, এগুলো প্রত্যেক দলের সময় ছিল। সেজন্য আমরা আহ্বান জানাবো আজকের এই সাংবাদিক সম্মেলনে যে আমার খুলনা 5 নির্বাচনী এলাকার ভোটারদেরকে আপনারা কোনো ভীত সন্ত্রস্ত না হয়ে, কালো টাকায় দুর্বল না হয়ে, সততার উপরে, দেশ ও জাতির স্বার্থে আপনারা শক্ত থাকুন। ইনশাল্লাহ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে, মানবিক, নিরাপদ একটি নতুন বাংলাদেশ গঠিত হলে আপনাদের জীবন জীবিকার ঠিকানা হয়ে যাবে। এই সারা বছর যারা খোঁজ নেয়নি, ভোটের আগে 200, 500, 1000 টাকার সামনে আপনার বিবেকটাকে আপনারা বিক্রি করে দেবেন না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অনেক সময় আমি নিয়েছি। এখন আমি শুধু আমার নির্বাচনী এলাকার 150টা ভোট কেন্দ্র আছে, তার মধ্যে অনেক ভোট কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ মনে করছি, যেখানে রিগিং হতে পারে। অনেকে বলছে আমরা ভোট কাটবো, এটা দিয়ে তো পারা যাবে না। অনেকে বলছে ভোট কিনবো, না পারি আমরা আবার ভোট কেন্দ্র দখল করব। ভোটারদের সেই আগের কালো ইতিহাসটা ফিরিয়ে আনতে চায়। এগুলো শুনে অনেক সময় হতাশ হয়ে যাচ্ছে। আমরা সাহস দিচ্ছি যে না, সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, তারা ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে বডি ক্যামেরা, এরপরে আর্মি ডিপ্লয় করতে বলা হয়েছিল, তাও তারা করবেন। প্রিজাইডিং অফিসাররা যদি সৎ থাকেন, তো কখনোই ভোটের রিগিং হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। প্রত্যেক ভোট কেন্দ্রে
তরুণদেরকে আমরা আহ্বান জানাবো তারা যেন ভোট কেন্দ্র পাহারা দেন সন্ধ্যা পর্যন্ত। তবুও এই ঝুঁকি রয়ে গেছে বলে আমার 150 ভোট কেন্দ্রের মধ্যে 50টা ভোট কেন্দ্রকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করি। এর আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসীরা আছে, চাঁদাবাজ আছে, তারা এখন হুমকি দিয়ে যাচ্ছেন, ভয় দিচ্ছেন। আমরা এই কপি আমরা প্রশাসনকে, ইলেকশন মনিটরিংয়ের জন্য যারা জুডিশিয়ারি কমিটিতে আছেন তাদের কাছে, রিলেটেড অফিসারদের কাছে আমরা অলরেডি দিয়েছি এবং আমরা দেবো আপনাদেরকে। সেই কেন্দ্র কয়েকটা নাম আমি একটু শোনাচ্ছি, প্রয়োজনে আমরা একটা ফটোকপি আপনাদেরকে দিয়ে দেবো। কই সেই কপিটা, তালিকাটা? হ্যাঁ, আমরা 50টা তালিকা করেছি। 150 ভোট কেন্দ্রের মধ্যে 50কে আমরা খুব ঝুঁকিপূর্ণ মনে করি। একটা হচ্ছে আটরা গিলাতলা ইউনিয়ন, যেখানে আমার বাড়ি, যেটাকে খানজাহান থানার এক অংশ। এখানে আলিম স্টার মাধ্যমিক বিদ্যালয়, আটরা বালিকা বিদ্যালয়, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, আনন্দ নিকেতন, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, এখানে এই 6টা। নেক্সট দামোদর ইউনিয়ন, এখানে দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলকা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কয়টাকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। জামিরা ইউনিয়ন, পিপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 2টা কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ মনে করি। ফুলতলা ইউনিয়ন, পয়াগ্রাম কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এই 6টা কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ মনে করি। রঘুনাথপুরে 2টা, আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, খর্নিয়াতে 1টা, মেসাগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটলিয়াতে হচ্ছে 5টা, মেসাগোনা চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকনগর দিব্যপল্লী মঙ্গল স্কুল, 18 মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়। মাগুরাঘোনায় 2টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শরাবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তিভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কয়টা শরাবপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ মনে করি। সাহস ইউনিয়নে কাপালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহস জয়খালী, সাহস মধ্যপাড়া, নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়, এগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। ভান্ডারপাড়া ধানিবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়িবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দা স্কুল অ্যান্ড কলেজ, হাজিবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা ভান্ডারপাড়া ইউনিয়নে এই কয়েকটা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি। রংপুর ইউনিয়নে বটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউনগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুটুদিয়াতে 2টা, খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, লায়ন বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডুমুরিয়াতে ডুমুরিয়া উচ্চ বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, সাজিয়াড়া মাদ্রাসা, এখানে 3টা কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছি। সর্বশেষ মাগুরখালী ইউনিয়ন, খোলেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুরবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তপবন মাধ্যমিক বিদ্যালয়, কৈপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 52 ভোট কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছি। আমরা জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ইলেকশন মনিটরিং এবং জুডিশিয়ারি যে সমস্ত কমিটিগুলো হয়েছে তাদের কাছে আমরা কপি দিব। একটু ফটোকপি আনো তো, এটা কপি কর, সাংবাদিকের দিতে হবে। একজন এই লিটন একটু বেশি করে 50-60টা কপি করাই নিয়ে আসো, আমরা আপনাদের দিয়ে দেবো। আমরা এই ভোট কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ আমরা চাই।